হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা নির্দেশক সম্পর্কে আলোচনা করব। এর আগে আরো বেশ কিছু ভিডিও গেছে, আমরা পরপর কারকের ভিডিও দিয়েছি, বিভক্তি, উপসর্গ, এই সমস্ত পরপর চলে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবে। প্রত্যেকটা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, এটাও তেমনি ওটার সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত, তাই ওইগুলো দেখে এসে এটা দেখলে তোমাদের কিন্তু সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা একটা সিলেবাস তৈরি করেছি। সেই সিলেবাসটাতে কি দেখিয়েছি যে দেখো, আহ, এখান থেকে আমরা কি কি পড়বো। একটা তো নির্দেশকের তোমার সংজ্ঞা পড়বো, বৈশিষ্ট্য পড়বো, উদাহরণ, প্রয়োগ কৌশল, বিভক্তি এবং নির্দেশকের পার্থক্য এবং সম্পর্ক, এগুলো আমরা কিন্তু পরপর পরপর পড়বো। দেখো, এখানে আমরা কিছু উদাহরণ নিয়ে এসেছি। যেমন এখানে বলছে বইটি টেবিলে রাখো, এখানে এই বইটির পাশে, বইয়ের পাশে টি লেখা আছে। এই কলমটা খুব ভালো লেখে, এই টা লেখা আছে এখানে। গোটা দি আপেল দাও তো, এখানে গোটা। এরকম ভাবে এখানে পরপর পরপর নির্দেশক বোঝাতে যেগুলো বোঝা যায় সেগুলো কিন্তু এখানে তোলা আছে। যেমন টি, টা, গোটা, গাছি, খানি, টুকু, খানা, জন, পাটি, টুকুন, এই সমস্ত গুলো কিন্তু সব নির্দেশকের উদাহরণ। ঠিক আছে? আর নির্দেশকটা তখনই বোঝাবে, তোমরা সবসময় মনে রাখবে, নির্দিষ্ট করে বোঝাবে। সেটা একটা হতে পারে, একাধিক হতে পারে, অর্থাৎ বচনটাকে কিন্তু নির্দেশ করবে। তার মানে নির্দেশক বলতে আমরা কি বুঝবো? বচন। ঠিক আছে? বচনটা নির্দেশ করবে, কোথাও একটা বোঝাতে পারে, কোথাও বহু বোঝাতে পারে। ঠিক আছে? চলো এরপরে, এবারে নির্দেশকে দেখো, প্রথমত আমরা এখানে একটুখানি দেখে নিই যে উদাহরণগুলো দিয়েছি। টি, টা, খানা, খানি, গাছি, গাছা, এই সমস্ত গুলো রয়েছে এখানে নির্দেশক হিসাবে। ঠিক আছে? এর পাশাপাশি দেখো, এই নির্দেশকের বেশ কিছু নামও রয়েছে, পরীক্ষায় কিন্তু দেয়। নির্দেশকের আর এক নাম কি? যেমন উপসর্গের, অনুসর্গের ক্ষেত্রে দেয়। অনুসর্গের আর এক নাম কি? কর্মপবচনীয়। ঠিক আছে? তো এইখানেও এরকম নাম রয়েছে। সেই নামটা কি আছে? কেউ লগ্নক বলে, কেউ পদাশ্রয়ী নির্দেশক বলে, কেউ পদাশ্রয়ের পরিবর্তে শব্দাশ্রয়ী নির্দেশক বলে। ঠিক আছে? সবকিছু কিন্তু নির্দেশক, কেউ পদাশ্রয়ী বলছে, কেউ শব্দাশ্রয়ী বলছে। এবারে সংজ্ঞাটা দেখো কি বলছে, যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কোনো শব্দের পরে ওই শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, বচন নির্দেশ করে। তাহলে যুক্ত হয়ে বসে বসে কিন্তু বচনটা নির্দেশ করছে। এই বচন নির্দেশ করলে তবেই কিন্তু সেটা কি হবে? নির্দেশক হবে। হ্যাঁ, এটা নির্দেশক হবে। কি হবে? এটা হচ্ছে নির্দেশক। তাহলে বচন নির্দেশ করলে কি পাবো আমরা? নির্দেশক পাবো। আর এর কতগুলো বৈশিষ্ট্য দেখে নাও। বলছে নির্দেশক বর্ণ বা বর্ণগুচ্ছ হয়, ঠিক আমরা বিভক্তির ক্ষেত্রেও দেখেছিলাম। এর নিজস্ব কোনো অর্থ নেই, বিভক্তির ক্ষেত্রে আমরা দেখেছিলাম। কোন শব্দের পরে ওই শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, এটাও আমরা বিভক্তির ক্ষেত্রে দেখেছিলাম। পার্থক্যটা কোথায়? এ বচন নির্দেশ করে, বিভক্তি কিন্তু বচন নির্দেশ করে না। বিভক্তি পদ তৈরি করে, শব্দকে পদে পরিণত করে বা একাধিক পদকে সংযোগ করে দেয়। ঠিক আছে? এটা তাহলে মনে রাখবে। তাহলে আমরা বচন নির্দেশ করা যখনই বুঝবো তখন সেটা হবে কি? নির্দেশক। ঠিক আছে? আর নামগুলো যদি বলা হয়, এক লগ্নক বলে, পদাশ্রয়ী নির্দেশক বলে, শব্দাশ্রয়ী নির্দেশক বলে, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? তারপরে চলো, এবারে দেখো, নির্দেশক কতগুলো মানে উদাহরণ তুলেছি এবং তাদের সম্পর্কে একটু বলেছি। যেমন এখানে দেখো বলছে সম্মান, আদর, স্নেহ প্রভৃতি, এইগুলো বোঝালে, সম্মান, আদর, স্নেহ, এগুলো যদি বোঝায় তাহলে কিন্তু টি ব্যবহারটা বেশি হয়। ক্লাসের নতুন ছাত্রটি খুব মেধাবী, যখন ছাত্রটি সম্পর্কে, ছাত্রটি সম্মান দেওয়া হচ্ছে, তখন কিন্তু এইগুলো আমরা ব্যবহার করছি। ঠিক আছে? তো এখানে দেখো বলছে যে সম্মান, আদর এবং স্নেহ, এইগুলো যখনই বোঝাবে তখন কিন্তু টি ব্যবহার করা হবে। এইগুলো দেয় বিভিন্ন চাকরি পরীক্ষা, বিশেষ করে এসএলএসটি বা নেট সেটের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন তোলে। আচ্ছা, এরপরে চলো, অবজ্ঞা বা তুচ্ছাট্টে তা ব্যবহার করা হয়। তুচ্ছাট্টে মানে ছোট করে দেখানো হচ্ছে। ঠিক আছে? ছেলেটা আজকাল চুরি করছে বা আজ চুরি করেছে, তাহলে এখানে তা বোঝাচ্ছে লোকটা খুব বদমেজাজি, দেখো তা বোঝাচ্ছি। তাহলে সম্মান, আদর, স্নেহ বোঝাতে টি, আর অবজ্ঞা, তুচ্ছাট্টে তা ব্যবহার করা হয়। তার বলছে সংখ্যাবাচক শব্দের সঙ্গেও
টা টি যোগ করা হয়, সংখ্যাবাচক শব্দ, একটা কলম দাও, তিনটি শালিক ঝগড়া করে, দেখো এখানে টা টি, তাহলে কোথায় কোথায় টা টি ব্যবহার করলাম? সংখ্যাবাচক শব্দ যখন বোঝানো হচ্ছে সেখানে কিন্তু টা টি ব্যবহার করা হয়। আর শুধুমাত্র টি অনেক ক্ষেত্রে আদর, স্নেহ, সম্মান এই সমস্ত জায়গায় ব্যবহার করা হচ্ছে, আর এখানে অবজ্ঞা, তুচ্ছার্থে ব্যবহার করা হচ্ছে। অনেক সময় একই অর্থে টা ও টি যোগ করা হয়, যেমন একটা বই, একটি একটি বই, এই ধরনের। ঠিক আছে, তারপর বলছে কি ব্যক্তির ক্ষেত্রেও এর প্রয়োগ দেখা যায়, যেমন একটা ছেলে, একটি ছেলে, ব্যক্তি বোঝালে তখন। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এইগুলো দিয়ে বলতে পারে সত্য না অসত্য, মিথ্যা না সত্য, এরকম। ঠিক আছে, কখনো কখনো আবার বিরক্তি বা অপেক্ষা, আক্ষেপ, বিরক্তি বা আক্ষেপ বোঝাতে ব্যক্তির নামের সঙ্গে বা সম্পর্কবাচক বিশেষ্যের সঙ্গেও টা টি যোগ করা হয়। কেষ্টটা যে কি করে এবারেও ফেল করলো, কেষ্টটা যে কি করে এবারেও ফেল করলো, মানে একজনের নাম করে বলছে, বিরক্তি আক্ষেপ বোঝাতে গিয়ে এটা প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো টু, টুনু, টুকু, টুকুন, এইগুলো অর্থে কি হচ্ছে, এইগুলো কখন বসে আর কি, এইগুলো কম বা পরিমাণ বোঝাতে কিংবা আদর অর্থে এই ধরনের নির্দেশক ব্যবহৃত হয়। যেমন একটু অপেক্ষা করো, এই যে টু, এই টাকাটুকু সম্বল, এতটুকুন ছেলের কি বুদ্ধি, তাহলে দেখো এই যে টু, টুকুন, টুকু, এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে। এরপরে আসো খানা, খান, খানি, এই সমস্ত নিঃসঙ্গতা, আদর, অবজ্ঞা, তুচ্ছার্থ মানে তুচ্ছতা, আয়তন ইত্যাদি বোঝাতে কিন্তু নির্দেশক, এই নির্দেশকগুলো ব্যবহার করা হয়। মা দুর্গার 10খানা হাত। ঠিক আছে, তাহলে এখানে দেখো খানা আছে। অবসন্ন দেহখানি পড়ে পথের ধুলায়, অবসন্ন দেহ খানি, এই যে দেহের পাশে পাশে খানি বসছে। ঠিক আছে, সাধারণভাবে নির্দেশকগুলি শব্দের পরে বসলেও খানা নির্দেশক রূপভেদ খান শব্দের আগে বসে। মনে থাকবে, খান শব্দটা কিন্তু অনেক ক্ষেত্রে আগে বসে, খানাটার পরে বসলেও তার রূপভেদ খান যেটা, সেটা কিন্তু আগে বসে। যেমন একটা উদাহরণ দেখো, বিয়ে বাড়িতে তার জন্য স্থান 50, খান 50, এটা হবে, হ্যাঁ, খান 50 রসগোল্লা বরাদ্দ, তাহলে এখানে এই খান দেখো আগে বসছে, 50 পরে, 50 খানা না বলে খান 50, তাহলে খানার শব্দটার রূপভেদ হচ্ছে খান। তারপর বলছে গাছ, গাছা, গাছি, বলছে সরু, লম্বা, তুচ্ছ, আদর, এইগুলো অর্থে নির্দেশক বাংলায় প্রচলিত, যেমন লাঠি গাছ কাঁধে তুলে নিল, বুড়ির মাথায় অল্প কগাছা সাদা চুল রয়েছে, মেয়েটির হাতে চুড়ি গাছি বেশ মানিয়েছে, এইগুলো সমস্তটা কিন্তু কি হচ্ছে, নির্দেশকের উদাহরণ। এরপরে দেখো নির্দেশক ও বিভক্তির পার্থক্যটা কি সেটা আমরা দেখব। বিভক্তি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে, আর নির্দেশক কি করে, সব মানে শব্দের পরে যুক্ত হয়ে বচন নির্দেশ করে। ঠিক আছে, তারপরে নির্দেশকের পর বিভক্তি যুক্ত হতে পারে, বিভক্তির পর নির্দেশক যুক্ত হতে পারে না। নির্দেশকের পরে কিন্তু বিভক্তি যুক্ত হতে পারে, কিন্তু বিভক্তির পরে নির্দেশক যুক্ত হতে পারে না। আর বিভক্তি অন্বয় সৃষ্টি করে, নির্দেশক অন্বয় সৃষ্টি করতে পারে না। বিভক্তির পরিবর্তে অনুসর্গ ব্যবহৃত হতে পারে, নির্দেশকের পরিবর্তে কিছু ব্যবহৃত হতে পারে না। বিভক্তির পরিবর্তে অনুসর্গ ব্যবহৃত হতে পারে, কিন্তু নির্দেশকের পরিবর্তে এটা কিন্তু ব্যবহার হয় না। আর বিভক্তি ধাতুর পরেও যুক্ত হয়, নির্দেশক ধাতুর পরে যুক্ত হতে পারে না। এইগুলো হচ্ছে পার্থক্য, ভালো করে মনে রাখবে এখানে। ঠিক আছে, এরপরে দেখো নির্দেশক ও বিভক্তির মধ্যে সাদৃশ্য। বিভক্তি ও নির্দেশক উভয়ই শব্দের পরে যুক্ত হয়, বিভক্তি এবং নির্দেশক দুটোই শব্দের পরে যুক্ত হয়। বিভক্তি ও নির্দেশক উভয়ই পরাধীন রূপমূল, বাক্যের মধ্যে এদের স্বাধীন ব্যবহার নেই। পরাধীন রূপমূল কেন বলছে, কারণ এরা কোনো একটা শব্দ তার সঙ্গে যুক্ত হয়ে বসছে। ঠিক আছে, তার জন্য এদের বলছে যে বিভক্তি ও নির্দেশক উভয়ই পরাধীন রূপমূল। আর বিভক্তি ও নির্দেশক উভয়ের অর্থ বাচকতা আছে কিন্তু স্বাধীন অর্থ নেই, মানে এরা অর্থ অন্যের সঙ্গে বসে সেটা একটা না একাধিক বা কিভাবে থাকবে সেটা অর্থ বুঝিয়ে দিতে পারে, কিন্তু নিজস্ব বা নিজের কোনো অর্থ কিন্তু নেই। ঠিক আছে, তাহলে এখানে এই তিনটে সাদৃশ্য আমরা পেয়েছি। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে।